সাধু সন্ন্যাসী রে, তোর লজ্জা করলে মুখ ঢেকে রাখ না। আমার মুখ দেখতে কে বলছে? খুব তো বড় বড় কথা। তুই কি করিস? হ্যাঁ, আমি জানি না বুঝি? পার্কের চিপাই চুপাই ঢুইকা কি করো সব জানা আছে। চরিত্রবান পুরুষ রে। এই লেবুর মা, খবরদার আমার চরিত্র নিয়ে প্রুফ দিতে বলবি না। তোর সঙ্গে এতদিন থাকি, কই তোকে একটু ছুঁয়েছি আমি? কথাটা বলে উদাহরণস্বরূপ শান্ত লাবণীর হাতে হালকা একটা টাচ করে দেখাতে চাইল। তার আগেই লাবণী কারেন্ট শক খাওয়ার মতন দ্রুত পিছিয়ে গেল। সর, ধরবি না আমায়, তোর ধরার অধিকার নাই, লুচ্চা একটা। আহা সোনা, তোমারে ধরার জন্য আমি শান্ত ছটফটিয়ে মইরা যাইতাছি। শান্তর রুচির টেস্ট এতটাও খারাপ না, বুঝলি? তোর মতন মাইয়া দৈনিক আমার প্যান্টের পকেটে রাখি। চাপাবাজ কোথাকার। ওসব মেয়ে সদরঘাটের অলিতে গলিতে পাবি, বাট লাবণীকে নয়। ওদের দুজনের ঝগড়ার মাঝে বাড়িওয়ালা এসে উপস্থিত হলো। দরজা ঠুকঠুক করে শব্দ করে ওদের মন আকর্ষণ করতে চাইল। শান্ত আর লাবণী ঝগড়া ছেড়ে একসঙ্গে পিছু করে চাইল। দেখলো বাড়িওয়ালা আন্টি খোলা দরজার সামনে দাঁড়ানো। বাড়িওয়ালাকে দেখে সঙ্গে সঙ্গে দুজনে তেজি রূপ ছেড়ে সভ্যতার চাদর নিজেদের জড়িয়ে নিল। শান্ত অধর ছড়িয়ে একগাল হেসে জোরপূর্বক শুধালো, আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? সীমা বেগম রুক্ষ রুস্ক গলায় বলেন, তোমাদের জন্য পাশের ভাড়াটিয়াদের ভীষণ অসুবিধা হচ্ছে। তোমরা কেন নিত্যদিন রোজ রোজ ঝগড়া করো? এসব মোটেও ভালো নয় কিন্তু শান্ত। এভাবে ঝগড়া করলে আমার বাসা থেকে বেরিয়ে ঝগড়া করবা। নেক্সট টাইম এমন রিপোর্ট আসলে বাসা থেকে বের করে দিব। লাবণী মুখটা করুণ দশা করে হাত নাড়িয়ে বলে, সব অশান্ত দোষ আন্টি, বিশ্বাস করুন। প্রতিদিন আমার উপর এত এত জুলুম অত্যাচার করে। এই দেখুন, মারতে আজ টুনির ডাল পর্যন্ত নিয়ে আসছে। শান্তর অবাক হওয়ার ভাব দশা সপ্তম গগনচুম্বী আশ্চর্যজনিত হয়। চরম বিস্ময় অধর 2 ইঞ্চি ফাঁকা হয়ে আসে। সম্বিত ফিরে আসার সঙ্গে সঙ্গে লাবণীর উদ্দেশ্যে শুধায়, এই লেবুর মা ওরফে চৌধুরীর মাইয়া, আমি তোরে মারি? এমন ডাহা মিছা কথা কওয়ার আগে তোর পরানটায় ঠাস ঠাস কইরা কয়টা শুকনা ঠাডা পড়লো না কেরে? দেখ এবার আমি তোর কি দশা করি। রাগে উত্তেজনায় সে কাঁপছে। আশপাশ তাকে কিছু একটা খুঁজলো, তেমন কিছু হাতের কাছে পেল না। এক ঝুড়ি সবজি ছিল, তা থেকে লাবণীর দিকে 2টি টমেটোই ছুঁড়ে মারে। লাবণীর সঙ্গে সঙ্গে দ্রুত সরে গেল। টমেটো গিয়ে জানালা দিয়ে বাইরে পড়ল। লাবণীর রাগ বাড়লো। সে একটি প্লেট নিয়ে ছুঁড়ে মারল শান্তর দিকে। শান্ত চট জলদি বসে পড়লো, যার ফলস্বরূপ প্লেট গিয়ে সোজা বাড়িওয়ালির আন্টির কপালের মাঝে ঠুস করে পড়ল। সঙ্গে সঙ্গে কপাল কেটে রক্ত বেরিয়ে এলো। মহিলা কপাল ধরে দ্রুত নিচে বসে পড়ল। শান্ত জলদি সীমা বেগমকে ধরে বসল। এ কি আন্টি, এরকম হলো কি করে? তোমার বউকে আরেকটি প্লেট মারতে বলো, তাহলে আবার ভ্যাকসিন দেখতে পারবে। তোমরা সারাদিন ঝগড়া করো বাবা, আমি আর কোনোদিন তোমাদের ঝগড়ার মধ্যে আসবো না। সিরিয়াস মুহূর্তে শান্তর পেট ফেটে প্রচন্ড হাসি পেল। নিজের পেটের ভেতরে হাসি ইতিমধ্যে গোদাগুদি মোছামুছি শুরু করে দিয়েছে। কিছুতেই ঠেলে ঠুলে ভিতরে রাখা যাচ্ছে না, বেরিয়ে আসতে চাইছে। ওরা বহুত কষ্টে নিজেকে দমিয়ে রেখেছে। সে আপাতত দ্রুত সীমা বেগমকে টেনে উঠিয়ে বলে, আন্টি, আপনার ডাক্তার দেখাতে হবে, প্রচুর রক্ত ঝরছে। তিনি ফ্রুন আছে জিজ্ঞাসা বিদ্ধ চক্ষুতে চাইলেন, অনেক? অনেক। তাহলে চলো চলো ডাক্তার দেখিয়ে আসি, নয়তো আবার ইনফেকশন হবে। তিনি হ্যাঁ বোধক মাথা নাড়ায়। হুম। সীমা বেগমকে বাইকের পেছনে তুলে নিয়ে শান্ত বাইক স্টার্ট দিয়ে বেরিয়ে গেল। ওর অমন নোংরা রেখে লাবণী কলেজের উদ্দেশ্যে বেরিয়ে যায়। এসব ঘর পরিষ্কার করা তার দ্বারা সম্ভব নয়। শান্তর ঘর শান্ত পরিষ্কার করবে। সে 2 দিনের কেবল অতিথি, মাত্র কটা বছর। এরপরে তার মনের মানুষকে একান্ত করে ভাবে। বাইকে বসে মনে মনে হাসছে শান্ত। মন খুলে একটু হাসতে পারলে শান্তি মিলত। তার জায়গায় শুভ কিংবা তরু থাকলে নির্ঘাত হাসতে হাসতে এতক্ষণে ওদের পেটে খিলি ধরেছে। তো হাসার কারণ অবশ্য আছে। তাদের ঝগড়ার মধ্যে নিরপরাধ ব্যক্তি এসে ফেসে গেল। হাসিও পায়, আবার দুঃখ লাগে। হঠাৎ অন্যমনস্ক হওয়ার কারণে বাইক কন্ট্রোললেস হারিয়ে একটি দোকানের মধ্যে ঠুকে গেল, যার ফলস্বরূপ পাবলিক তেড়ে এলো। শান্ত দ্রুত সীমা বেগম সহ বাইক ফেলে রেখে ছুটতে পালালো। কয়েকদিন শান্তকে না পেয়ে সীমা বেগমকে উত্তম মাধ্যম দিচ্ছে। তার চিৎকার শান্ত একটু দূর থেকে শুনতে পাচ্ছে। ও বাবা গোরে, ও মা গোরে। শান্ত নখ কামড়ে হাসে। কেন জানি ওই মহিলার আর্তনাদগুলি শুনতে বেশ হাস্যকরই লাগে। লোকজন কমতেই সে সীমা বেগমের দিকে এগিয়ে যায়। আন্টি, আপনি ঠিক আছেন?
আর একটু হলে মরেই যেতাম। আন্টিকে ওভাবে মার খেতে লোকের সামনে এগিয়ে দিয়ে তুমি কোথায় গিয়েছিলে বাবা? আরে আন্টি, আপনি ফিমেল বলে মার ভাগে কম পড়েছে, বাট আমি জেন্ট বলে ছাড় পেতাম না। আমার সামনে পেলে সোজা আমার বউয়ের 14 গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করতো। হাসপাতালে চিকিৎসা নিয়ে সীমা বেগম আপাতত বিশ্রাম নিচ্ছে। শান্ত তার শয়নে বসে পড়ল। আন্টি, এখন আমি যাই, লব কলেজে যেতে হবে। প্রয়োজন হলে আবার ডাকবেন, কিন্তু আমি আপনার ছেলের মতন কোনো কিছু বলতে দ্বিধাবোধ করবেন না। সকল বিপদ আপদে এগিয়ে আসবো। কেন বাবা, আবারও মার খেতে? শান্ত ঠোঁট চেপে সামান্য হাসায়। কি যে বলেন আন্টি, মার খেতে কেন সাহায্য করব? থাক বাবা, তোমার সাহায্য লাগবে না, আমি একাই যেতে পারবো, তুমি এখন যাও। শান্ত ওনার কথার প্রসঙ্গে মাথা নাড়ল। শান্ত ঠিক আছে। হসপিটালের ফর্মালিটি শেষ করে ব্যস্ত রাস্তার ফুটপাত ধরে হাঁটছিল। তন্মধ্যে তার মুঠো যান্ত্রিক যন্ত্রটি ফোঁফো করে সাইরেন বাজিয়ে ভাইব্রেশন সহ শব্দে বেজে উঠল। ফোনের স্ক্রিনে ললাট কুচকে তাকায় সে। নামটি স্পষ্ট জলজল করে জ্বলছে। অশুভ। রিসিপ্ট করে ডান কানে তুলে ধরে। হ্যাঁ বল অশুভ। এই লেবুর বাপ, কই তুই? লেবুর মাল লগে ছক্কা ছক্কা ক্রিকেট ম্যাচ খেলতে গিয়া বাড়িওয়ালি আন্টির কপাল ফাটিয়ে তাকে বাইকের পিছনে বসে রাস্তার মধ্যে গোটা দশেক আরো মার খাইয়ে হসপিটালের বেডে মাত্র ভর্তি করে আসলাম। আর নতুন কোনো আপডেট শুনতে চাস? নতুন কোনো আপডেট লাগবে না। ওই তোর লেবুর মাকে দেখা যাচ্ছে, রাখছি। আসবি কখন? 20 মিনিট পর। রাখ এখন। রাস্তার চেংড়িরা আবার আর চোখে আমায় এমন ভাবে দেখছে যেন ওদের সতীনের সঙ্গে কথা বলছি আমি। অপর প্রান্ত থেকে শুভর অটো হাসি শোনা গেল। শান্ত কল কেটে দেয়। মুঠো ফোনটি পকেটে ভরে এদিক ওদিক তাকায়। কয়েকটা গভীর গভীর শ্বাস টানে। হঠাৎ ওর সামনে দিয়ে একটি মেয়ে হেঁটে যায়। বয়স 16 কি 15 হবে হয়তো। বয়স 15 কি 16 হবে হয়তো। বারবার মাথার ওড়না তীব্র অস্বস্তি নিয়ে টানাটানি করছিল। বুকের ওড়না ও ঠিক করছিল, যেটা তার নজরে স্পষ্ট পড়ে। সে কিয়ৎক্ষণে ভ্রুকুচকে ফেলে। মেয়েটাকে আপাতমস্তক এক পলক দেখে না। এরপরে শালীনতা বজায় রেখে ডেকে উঠল। এই মেয়ে দাঁড়াও। দূরে বুকে পায় পথচারী মেয়েটার অশান্ত চরণ দুটি আকস্মাত থেমে পড়ে। শান্ত গিয়ে মেয়েটার মুখের সামনে সটন হয়ে দাঁড়িয়ে পড়ে। নাম কি তোমার? আমতা আমতা করে ভয়াতুর উষ্ঠ দুটি নাড়িয়ে মেয়েটা বলে, হ্যাঁ সঞ্জু। আচ্ছা সঞ্জু, তোমার দিকে আমি কি একবারও তাকিয়েছি? মেয়েটা লজ্জিত মুখশ্রী নত করে দুই দিকে মাথা নাড়ায়। না। তাহলে মাথার ওড়না, বুকের ওড়না আমায় দেখে বারবার টানাটানি করছিলে কেন? এটা এবার ভয়ে রীতিমতন কাঁপছিল। বয়স কম হয়তো, এই জন্যই অদ্ভুত আচরণ করে। বেশি শান্ত, বেশি কিছু বলল না। নেক্সট টাইম এমন দেখলে থাপড়িয়ে মুখের চাপা ভেঙে দেব। এখন যাও চোখের সামনে থেকে। মেয়েটার ভীতু মুখটা নিয়ে তড়িঘড়ি প্রস্থান করে। শান্ত মিটিমিটি হাসে। অর্ধ কোকড়া চুলে হাত চালাতে চালাতে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কৃষ্ণচূড়া গাছের নিচে বসেছে আজ ফাজিল পার্টির গল্পের আড্ডাখানা। গভীরতম আলোচনা হচ্ছে। আলোচনার বিশেষ কেন্দ্রবিন্দু হলো অশান্তকে নিয়ে। লাবণী আপাতত চুপ শান্তশিষ্ট আছে। ফাজিল পার্টিতে আজ তন্ময়, চিত্রা আর শান্ত মেসাই। যারা উপস্থিত আছে শুভ, তরু, লাবণী, তশরিফ এবং আলামিন। লম্বাটে ডাল ছিঁড়ছিঁড়ে হাওয়ায় পাতা ঝরানো কৃষ্ণচূড়া তাদের বিনা পয়সায় ছায়া প্রদান করছিল। সকলে তরে ছায়া তলে গোল হয়ে বসে আড্ডা দিচ্ছিল। শুভ গিটারে সুরে ছন্দের টুংটাং শব্দ করে কয়েক কলি গানও গাইছিল। এই ছেলেটা গান না পারলেও 2-4 লাইন গাইবেই, এটা তার পুরনো একটি অভ্যেস। একেবারে গান পারে না বললেও সম্পূর্ণ ভুল হবে, তবে প্রফেশনাল সঙ্গীত শিল্পীদের মতো নয়। মজার ছলে 2-4 লাইন এ আর কি গায়। গান গাস তাও অর্ধেক ভুল। তরুর কথা শুনে মাঝ পথে থেমে যায় শুভ। মুঠোফোনটি ফোঁপো করে শব্দ করে কেঁপে ওঠে। লক স্ক্রিন খুলেই দেখে নাম্বার 3 নামক জিএফ রানু থেকে কিস ইমোজি আসছে। মুহূর্তের মধ্যে মনটা ফুরফুরে হয়ে গেল। সেও একটি লাভ ইমোজি দিয়ে প্যান্টের পকেটে ফোনটা ভরে নিল। এরপর ফিরে নাচিয়ে তরুকে শুধায়, কহেন তরুণীদি, আপনার সমস্যাটা কোথায়? পেটে না পিঠে? আমি টোটো মেডিকেল হতে উত্তীর্ণ হওয়া এমবিবিএস ডাক্তার শুভ আপনার সকল সমস্যার প্রেশানির কমিয়ে দিব। তরু মুখ বাঁকালো। কচু কমাবে, নিজের বেড়ায় বাঁচোস না, আসতে আমার প্যারাশানি কমাতে। একজনে করছে একটা হাঙ্গা, আরেকজন এক বাচ্চার মার পেছনে প্যান্ট খুলে ডেইলি দুর্বার। আরেক নিব্বি বাপের সমতুল্য স্যারের প্রেমে হাবুডুবু খায়।
আর একটা 3টা সংসার একসঙ্গে চালায়। শুভ, আই এম শিওর কবে জানি তোর 3 সংসার এক হয়ে তোর কপালে আগুন লাগায়, তোকে ঝাড়ু পেটায় করে দূর দূর করে দাঁড়িয়ে দেয়। তরুর কথা শুনে তৎক্ষণাৎ ছোটখাটো একটা বজ্রপাতের ন্যায় অট্ট হাসি রোলই পড়ল। হাসতে হাসতে সকলে পেট ব্যথা হওয়ার মতন অবস্থা। তরুও হাসে, তবে তার হাসিতে শব্দ হয় না, নৈশব্দ হাসি। আসলে তার বন্ধুগুলো একটা বদের হাড্ডির দল, তবে ওদের মনটা কিন্তু ভীষণ কোমল ও ভালো, এজন্যই সে ফাজিল পার্টির গ্রুপে আছে। তরু ফিসফিস করে শুভর কানে কানে বলল, ওই দেখ কে আসতেছে, ভাইয়া আক্তার আফা। শুভ স্বল্প সময় ললাট কুচকে নেয়, হৃদয় নাচিয়ে শুধালো। দোস্ত সিরিয়াসলি? তরু হালকা করে ওর পিঠে হাত চালিয়ে চর বসালো। তোর শালা, তোরে আমি মিথ্যে বলতে যাব কোন দুঃখে রে? তুই আমার বিয়ায় না বিয়ান লাগিস কোনটা? শুভ পিঠ ধরে কট মট করে চাইলো। তরুণীদি, তোরে আমি পরে দেখিয়া লইব, আগে বেটার ডাক্তার বেডিরে দেখিয়া লই। মেন গেট দিয়ে এইদিকে এগিয়ে আসে তিনি, গায়ে তার হোয়াইট জিন্স, ব্ল্যাক শার্ট, পাশে অনন্যা। বেশ শালীন পোশাকে তার অবস্থান, চোখে বরাবরের মতন চশমাটি ঝুলছে। তাশরিফ মুখ পাকালো। ভাইয়া, আক্তার আপার পাশে ওই শুকনো লাঠিটা কেডাই দোস্ত? শুভ আনমনে বলল। নতুন মুরগি মনে হয়। লাবণী ওদের দিকে কড়া চোখে তাকালো, অতঃপর কঠোর ধমক ছুড়ল। অচেনা কাউকে দেখলেই তোদের রোস্ট করা শুরু হয়ে যায়, তাই না? তাশরিফ দাঁত কপাটি বের করে হাসে। আর সিস্টার, কুল কুল, এত ভায়োলেন্স হওয়ার কিছু নাই, জাস্ট ফান। লাবণী মুখ ঘুরিয়ে নেয়। কোনো কালে এদের প্র্যাঙ্ক রোস্টের মধ্যে সে থাকে না, এসব পছন্দ নয় ওর। তিনি ওদের কাছাকাছি আসতে শুভ কপালে 5 আঙুল তুলে সালাম ঠুকল। আসসালামু আলাইকুম ভাইয়া, ডাক্তার আপা। তিনি চোখ পাকে কট মট করে চাইল। ততক্ষণে শুভর হুশে ফিরল। সে মাত্র কি বলে ফেলল, সঙ্গে সঙ্গে জিভের ডাকায় সে আলতো করে কামড় দিয়ে বসলো। তিনি দাঁতে দাঁত পিষে থমকি ছড়ে। তুমি কি স্বেচ্ছায় থাপ্পড় খেতে চাও, না আমি আগ বাড়িয়ে দেই সেটা চাও? শুভ মুখটাকে ফেটকি মাছের মতন করে রাখে। কিয়ৎক্ষণ পর হাস্যবান অদরে এক ফালি হাসি ঝুলিয়ে রেখেই বলে, দিলে 1-2টা দিতে পারেন, আমি মাইন্ড করব না। বড় বড় সুন্দরী আপুরা 2-4টা চড়থাপ্পড় দিতেই পারে, বাট সেসব মাইন্ড করতে নেই। কজনের এমন কুখ্যাত ভাগ্য হয় সুন্দরীদের হাতে চড় খাওয়ার। হ্যাঁ, তবে বেশি দিয়েন না, অন্য বেডির সম্পদ তো জেলাসি ফিল করতে পারে। তোমার নামটা শুভ না রেখে লুচ্চা শুভ রাখা উচিত ছিল, 3rd ক্লাস জেন্ট কোথাকার। সরি আপা, আপনার পাশে শুকনো বাসটা কে? তিনি ফিউচি আশপাশ সন্দিগ্ধ নজরে তাকালো, কোথাও বাস দেখতে পেল না সে। ফিউ কুচ নাচিয়ে প্রবল রাগে হিসিস করে বলে, এখানে শুকনো বাস পেলে কই? আপনার পাশে অবস্থানকৃত লেডিসের কথা বলছি। তাশরিফ মুখ চেপে খানিকটা হেসে উঠল। সেদিকে তিনি কট মুটিয়ে তাকাতে তাশরিফের হাসি বন্ধ হয়ে গেল। তোমাদের কি এলএলবি থেকে বেরিয়ে যাওয়ার ইচ্ছে আছে নাকি? সবে তো প্রথম বর্ষে পড়ছো, বেশি না, আমার একটা নোটিসই যথেষ্ট। শুভ সহ তাশরিফরা একটু ভরকেই গেল, নিভে গেল যত হাসি খুশি। তিনি ওদের বাহাদুর মুখটা দেখে বিচিত্র হাসে। আমার সঙ্গে যে মেয়েটাকে দেখছো সে অনন্যা রহমান, তোমাদের জুনিয়র। ইনশাল্লাহ সামনের বছরে তোমাদের সঙ্গে এলএলবিতে দেখা হবে। দেখি এখন সবার পরিচয় দাও। শুভ হাতের ইশারায় বলল, আমি শুভ, এলএলবির প্রথম বর্ষ। ও লাবণী, মানে লেবুর মা নামে পরিচিত আর কি। শুভর কথা শুনে লাবণী কেঁপে উঠল। তরু আপাতত ওকে চোখের ইশারায় চুপ থাকতে বলল। শুভ ফের বলল, ও তরুণীধি, তাশরিফ আলামিন, তন্ময়, শান্ত আর চিত্রা এরা অনুপস্থিত। তিনি বুকে আড়াআড়ি হাত বেঁধে শুধালো, ঠিক আছে, আজ থেকে অনন্যা তোমাদের নতুন বন্ধু, ওকে যেন কাউকে র্যাগিং করতে না দেখি। আরেকটা কথা, ও আমার ছোট বোন, অতএব সম্মান করবে। জি ভাই। শব্দটি মুখে আসলো, গলদেশে গিলে নিয়ে পেটে চালান করে দিয়ে বলল, ওকে আপু। অনন্যা চলো। তিনি অনন্যাকে নিয়ে হেঁটে সামনে যায়। শুভ দাড়ির চুলকে বলে, ওই শুকনো বাসটা মানে অনন্যাকে তোর থেকে কিছু মাংস ধার দিস তরুণীধি। যে হারে চিকন, বাতাসের সঙ্গে উড়ে গিয়ে কবে জানি অ্যান্টিনার সাথে ঝুলে থাকে। আমার সত্যি সত্যি ভীষণ টেনশন হচ্ছে, ভয় করছে কবে না জানি বাতাসের সঙ্গে উড়ে যায়। অশুভ, তুই থাপ্পড় খাইছস? এক থাপ্পড়ে চান্দ দেশে পাঠাই দিব। দোস্ত, তোর এত কষ্ট করে চাঁদা দেশে পাঠানোর কোনো দরকার নেই, বরং মঙ্গল করে পাঠাইস। ওখানে 7.5 করা জমি কিনছে, আমার 4র্থ সংসারে যে হইবে তারে দিয়ে দিব বলে, কিন্তু ভিসা পাচ্ছি না রে, যামু কেমনে? তুই যদি থাপ্পড় মাইরা নিতে পারোস
যা, মঙ্গল গ্রহে সায়াসাত করা জমিন তোর নামে লিখে দিব, আর আমার চতুর্থ সংসারের ঘরওয়ালি হবি তুই। চরিত্রহীন শুভ, তোর চরিত্রটা ঠিক কর। এই পোলা জীবনে যেই কয়টা প্রেম করছে আমি মনে হয় ওই কয়টা কলাও খায়নি। কি আজব কথা, তাই না? তবে এটাই বাস্তব সত্যি। সমস্যা তো এটা না দোস্ত, সমস্যা হচ্ছে 1 সপ্তাহের বেশি একটা গার্লফ্রেন্ডও আমার টিকে না। রাশিটা ছিল কন্যা রাশি, কিন্তু শালার মেয়েগুলা কেন যে কপালে 1 সপ্তাহের বেশি টিকে না, এই রহস্য আজও বুঝলাম না। লাবণী জামা ঝেড়ে উঠে দাঁড়ালো। তোর বোঝাও লাগবে না, আমি উঠলাম। শুভ গলা ছিঁচিয়ে ডাকলো, এই লেবুর মা, তোর লেবুর বাপ কখন আসবে অন্তত সেটা বলে যা। লাবণী শুভর দিকে জুতা খুলে মারলো। শুভ তড়িঘড়ি করে সরে যায়, যার ফলে জুতা গিয়ে মাঠে পড়ে। লাবণীর চোখ রাঙালো, তর্জনী আঙুল তুলে শাসালো। আরেকবার ওই নামে ডাকলে তোর খবর আছে। শান্তর গায়ে জুতা মারিস ভালো কথা, আমার গায়ে কেন মারলি? আমি কি তোর হাফ প্যান্ট? নো ওয়ে, হাফ প্যান্ট তো নহে। খবরদার আমার উপর কোন নজর দিবি না, মহিলা মানুষ কোনকার। আমি জানি আমার কন্যা রাশি, আমি দেখতে শুনতে সুন্দর, কিন্তু বিবাহিত নারীর দিকে তাকানো স্বভাব তন্ময় থাকতে পারে, বাট আমি শুদ্ধ পুরুষ। লাবণী ওর দিকে শুকনো একটা ডাল ছুঁড়ে মারল। ফাজিল। শুভ হাসতে হাসতে মাঠের মধ্যে চিতে শুয়ে পড়লো। অনন্যা সেই কখন থেকে হাঁটছে, হাঁটতে হাঁটতে পা ব্যথা হওয়ার জোগাড়, কিন্তু খুঁজছেটা কি সে আদৌ জানে না। তিনি হাঁটছে, সেও হাঁটছে। তাদের কলেজের ফটক পেরিয়ে ল কলেজে ইতিমধ্যে ঢুকে পড়েছে। তাদের কলেজটি সম্পূর্ণ বেসরকারি। এই কলেজে তারাই একমাত্র ভর্তি হয় যারা সরকারি ল কলেজে পড়তে চায় না। ল কলেজ আর তাদের কলেজ একই মালিকের, আবার এটার ভিতরে দুটো গেট, মেন একটা, এরপরে ল কলেজে ঢুকতে আলাদা একটি গেট। তবে তাদের কলেজে ঢুকতে আলাদা গেট নেই। ওরা ল কলেজের মধ্য দিয়ে ঘোরাঘুরি করছে। কি খুঁজছে সে জানে না, কেবল তিনি পিছু পিছু ঘুরছে। তিনি একটি মেয়েকে ডেকে জিজ্ঞেস করলো, এই মেয়ে, রঙ্গন ভাইকে দেখেছো? মেয়েটা মাথা চুলকে আমতা আমতা করে স্বীকারোক্তি দেয়। তিনি হতাশার তপ্ত শ্বাস ফেলল। আচ্ছা যাও। এই রঙ্গন ছেলেটা ভীষণ অদ্ভুত, স্বল্পভাষী, বই যেন তার অন্তরে অন্তরে মিশে আছে, এক প্রকার ভীষণ বই পোকা যাকে বলে। অনন্যাকে হাত ধরে টেনে নিয়ে তিনি বটতলার দিকে অগ্রসর হয়। তার আগে প্রতিমূর্তি রঙ্গনের দেখা মিলে, মুখটা উল্টো দিকে ঘোরা, গুনে গুনে যে কদম ফেলছে, হাতে দুটো বই ঝুলছে, কাঁধেও একটি ব্যাগ। তিন্নির দুবার ডাকলো, প্রত্যুত্তরে ওনার থেকে কোনো জবাব এলো না। অনন্যাকে রেখে তিনি দৌড়াতে দৌড়াতে উজ্জ্বল শ্যাম বর্ণ এক সুদর্শন পুরুষের সামনে গিয়ে হাঁটু ধরে হাঁপায়, চটপটে গলায় অভিযোগ তুলল, আপনাকে এতগুলি ডাক দিলাম, তবুও সাড়া দিলেন না কেন রঙ্গন ভাই? তিন্নির কথা শুনে ছেলেটার মধ্যে কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা গেল না। ভাবলেশীন যেন তার বাহ্যিক ভাবভঙ্গি। অনন্যা অবাক না হয়ে পারল না, দৃষ্টিজোড়া স্বল্প কুচকে তাকিয়ে রইল। 6 ফুটের একদিন পুরুষ, গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ, চোখে চশমা, মাথা কোঁকড়ানো, ঘন চুল, প্যান্ট পরেছে টাকনুর উপরে উঠিয়ে, শার্টের হাতা গোটানো। সব দিক দিয়ে তিনি যেন সর্বত পরিপাটি থাকতে পছন্দ বোধ করেন। অনন্যা খুঁটিয়ে খুঁটিয়ে এক পলক পেছনে থেকে দেখলো রঙ্গনকে। এই ছেলেটার প্রতি তার এক আকাশ তো সমতুল্য কৌতূহল। কত বছর শুরু তিন্নির কাছে কৌতূহল তো হবে, কিন্তু সে পেছনে থাকার জন্য ওনার মুখটা ঠিক দেখতে পাচ্ছে না। তিনি পুনরায় বলল, রঙ্গন ভাই, আপনার কাছে বিশেষ একটা কাজে এসেছি। ও আমার বন্ধু অনন্যা, ও এবছর এসএসসি দিবে। মেয়েটা বড্ড সরল, আপনি যদি ওকে একটু গাইড করতেন। বেশি কিছু লাগবে না, মাঝে মধ্যে একটু শিট নোট দিয়ে সাহায্য করবেন। লম্বা তম্বে ভরা লোকটা থেকে প্রত্যুত্তরে কোনো প্রকার উত্তর ভেসে আসে না। তিনি পাশ কাটিয়ে চলে যায়। অনন্যা প্রচন্ড আত্মসম্মানে আঘাত আনল, যেন উনি তিন্নিকে নয় স্বয়ং তাকে অবজ্ঞা করেছে, অপমান করেছে। সে দ্রুত হেঁটে তিন্নির কাছে গেল। কি দরকার ছিল আপু এমন অহংকারী লোকের কাছে আমার জন্য রিকোয়েস্ট করার? আমি নিজের প্রচেষ্টায় পড়তে পারবো, লাগবে না ওনার মতো লোকের হেল্প। তিনি অবাক হওয়ার পালা। এসব তুমি কি বলছো অনন্যা? রঙ্গন ভাই অহংকারী লোক নয়, তিনি যে কি পরিমাণ ভালো ওনার সঙ্গে না মিশলে বুঝতেই পারবে না। কিন্তু উনি তো আমার সঙ্গে কথাই বলেনি। আসলে অনন্যা, রঙ্গন ভাই অমনি সর্বভাষী লোক যাকে বলে। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই কথা বলবে, এর বেশি না। আর আমি এসবে অভ্যস্ত। কিন্তু উনি কি আমার কথা আদৌ শুনেছে? হ্যাঁ শুনেছে, খুব গুরুত্ব দিয়ে শুনেছে। এখন চলো। অনন্যার মাথায় কিছু ঠুকলো না, সব মাথার উপর দিয়ে গেল।
আজকে প্রথম ক্লাস ছিল অর্থনীতি, তার আবার অর্থনীতির সাবজেক্ট ছিল না। সে কৃষ্ণচূড়া গাছের নিচে বসলো গিয়ে। ওখানে তরুকেও দেখা গেল। বাকি সবাই ওই অনন্যার জানা নেই। তরু এসে অনন্যার পাশে বসলো। আশপাশ এক পলক তাকে সূক্ষ্ম নজরে ঘড়ির টাইম দেখে নিল এক পলক। এরপরে অনন্যার দিকে দৃষ্টি ঘুরিয়ে নিয়ে বলল, বিনি, তোমাকে আমি এর আগেও 2 বার কলেজে দেখেছি। আচ্ছা, তোমার গ্রামের বাড়ি কই? বরিশাল। ও, তুমি বরিশাল মনু? অনন্যা মুচকি হাসে। হ্যাঁ। তুমি বুঝি কথা কম বলো? অনন্যা দুই পাশে না বোঝক মাথা নাড়ল। না, তেমনটা নয়, তোমাদের চিনি না তো, তাই অস্বস্তি ফিল হচ্ছে। সমস্যা নেই, চিনে যাবা। আচ্ছা, আমি সবার পরিচয় ভালোভাবে বলে দিই, তাহলে আর তোমার অস্বস্তি ভাবটা থাকবে না, কেটে যাবে। আমি তরু, সকলে তরুনিধি বলে ডাকে। শুভকেও তো চিনোই। কথার মধ্যে অনন্যা মাথা নাড়ে। তরু পুনরায় বলে, শুভ মানুষ হিসেবে ভীষণ ভালো। টাইম পাস করে এটা ওর খারাপ দিক। যার সঙ্গে কথা বলুক 1 সপ্তাহের বেশি যাবে না, এরপরে সম্পর্কের রীতি ঘটবে। আর কি প্লে বয় টাইপের। শান্ত, ওর নাম শান্ত না রেখে অশান্ত রাখা উচিত ছিল। মুখের ভাষা শুনলে হার্ট অ্যাটাক করবা। যদি ওর ভাষা অমন না, মজা করে বলে শুধু। তবে মনটা কিন্তু ভীষণ ভালো। সেই বেচারার সঙ্গে বাড়িওয়ালি আন্টি লাবণীর বিয়ে ধরে বেঁধে দিয়েছিল। তোমাকে একটু বুঝিয়ে বলি, বিয়ের আগে শান্ত আর লাবণীর মধ্যে ভালো একটা ফ্রেন্ডশিপ ছিল। একদিন রাত্রে লাবণীকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসে শান্ত। ফিরে আসার সময় হঠাৎ বৃষ্টি নামে, যার কারণে শান্ত লাবণীর রুমে ঢুকে শুয়ে পড়ে। ওইদিকে লাবণী জানতো না শান্ত তার রুমে আবার ফিরে এসেছে। সে বাজারে যখন বাথরুম থেকে বের হলো, তখন বাড়িওয়ালি আন্টি এসে হাজির। শান্তকে শার্টহীন বিছানায় গড়াগড়ি খেতে দেখে লাবণীকে বাথরুম থেকে বের হতে দেখে কিছু একটা আন্দাজ করে ফেলে ধরে বসলেন। এখানে আবার বাড়িওয়ালি আন্টির দোষারোপ করলে ভুল হবে, কেননা রাত 10টায় তো কোনো ছেলে শুধু শুধু কোনো মেয়ের রুমে শুয়ে বসে থাকবে না, তাই না? তাই দোষটা আসলে কারোরই ছিল না, ওরা পরিস্থিতির শিকার ছিল। তবুও সেদিক থেকে ওরা ফেসেছিল। মানুষজন ডেকে ওদের দুজনকে জোরপূর্বক বিবাহ করিয়ে দেওয়া হয়, অথচ লাবণী ছিল বয়ফ্রেন্ড আর শান্ত ছিল গার্লফ্রেন্ড। লাবণীকে বাড়ি থেকে বাড়িওয়ালি আন্টি বের করে দেওয়ার পর শান্ত নিজের বাসায় তোলা। আগে ওই বাসায় শুভ আর শান্ত থাকতো। শান্ত আর শুভ আপন খালাতো ভাই। তো শান্ত লাবণীকে আনার পর লাবণী আর শান্তই থাকে। একসঙ্গে থাকলেও এদের বর্তমান সম্পর্ক সাববেজের মতো। তন্ময়, এই ছেলেটা একজন চমৎকার ব্যক্তিত্ববান পুরুষ। আমাদের বন্ধু মহলের মধ্যে সবচেয়ে সুদর্শন সুশীল পুরুষ সে। অথচ সে পছন্দ করে একজন বিবাহিত ডিভোর্সি নারীকে। মেয়েটার একটা সন্তানও আছে, আবার বয়সও 2 বছরের বড়। মেয়েটার নাম শিবান্তি, কিন্ডারগার্টেনে চাকরি করে। রোজ সকাল 9টায় সে মেয়েটাকে দেখার জন্য দাঁড়িয়ে থাকবে, আবার দুপুর 12টায় ছুটির সময় ওই মেয়েকে দেখার জন্য ছাত্রার মতো দাঁড়িয়ে থাকে। কিন্তু মেয়েটাকে পাত্তাই দেয় না, ভীষণ কড়া ও ম্যাচিওর। আমার যেন ভীষণ মায়া লাগে তন্ময়ের জন্য। এত সুন্দর সুদর্শন পুরুষ কোনো মেয়ের দিকে ভুলেও তাকাবে না, একমাত্র ওই মেয়েটাকে ছাড়া। তবুও সেই মেয়েটা তন্ময়কে অ্যাকসেপ্ট করবে না। বহুবার প্রপোজ করেছে, তবুও মেয়েটা রাজি না। চিত্রা, এই মেয়েটা একটু আবেগপ্রবণ বেশি। আমাদের ক্লাসের কামরুল স্যারকে পছন্দ করে। লতে উঠলে দেখতে পারবে ওই স্যারের জন্য কতটা ছ্যাঁচড়ামি করে এই মেয়েটা। মাঝে মাঝে আমার চরম বিরক্ত লাগে। তাছাড়া এই ছেলেটা একটু অশান্ত, তবে বাজারে রেকর্ড নেই। হালামিন মোটামুটি ভদ্র, রাগালে থামানো দেয়। সব তো বললাম, এবার তোমার বিষয়ে বলো কিছু। আমার বিষয়ে তেমন বলার মতন কেউ নেই। আমি অনন্যা রহমান, টিউশনি করি, ছোটখাটো একটা কাজ করি, এটাই। তুমি কি টাচ ফোন ইউজ করো? যদি করে থাকো তাহলে খবরদার ওদের কাউকে ভুলেও বলো না, কিন্তু তোমাকে সারাদিন শান্তিতে থাকতে দিবে না। আমাদের ফাজিল পার্টির 4-5টা গ্রুপ আছে, সারাক্ষণ তোমাকে ফোন দিয়ে মেসেজ দিয়ে বিরক্ত করবে ওরা। আসলে আমি বাটন সেট ব্যবহার করি। দেখি নাম্বারটা দাও। অনন্যা তরুকে নাম্বারটা দেয়। নাম্বার নেওয়া শেষ হলে তরু বলে, এখন আমার ক্লাস আছে অনন্যা, অন্য এক সময় তোমার সঙ্গে জমিয়ে আনতে দিব। এখন আসি, হ্যাঁ? ফোনে তোমার সঙ্গে যোগাযোগ করা হবে। বিনিময়সী মাথা নাড়ে। ঠিক আছে। পরদিন সকালে অনন্যা তৈরি হচ্ছিল। তিনি একটু বের হয়েছিল হাঁটতে। ফিরে এসে রুমে ঢুকে অনন্যাকে তৈরি হতে দেখে শুধালো, রেডি হচ্ছ? কলেজ যাবে? হ্যাঁ, কোনো প্রয়োজন থাকলে বলতে পারো। গতকাল রাতে রঙ্গন ভাইয়ের সঙ্গে চ্যাটিং হয়েছে, উনি তোমাকে ক্যান্টিনে আজ দেখা করতে বলেছে। দেখা করার কথা শুনে অনন্যার শরীরটা একটু মৃদু বিদ্যুৎ গতিতে কাঁপলো। কেমন যেন ছটফটানি বাড়লো। অপরিচিত ছেলেদের সঙ্গে খুব কম সংখ্যক কথা বলেছে সে। সবার সঙ্গে সে মিশতে পারে না, অস্বস্তি লাগে, প্রচণ্ড হাঁসফাঁস করে। 2 কাঁধে 2টো বেনি করে জুতার ফিতা বেঁধে ঘাড় নাড়িয়ে বলল, ঠিক আছে। আরেকটা কথা,
তোমার সুখ পাখির সুবুদ্ধি হয়েছে বুঝি কিছুটা। আজ সকালে আমাকে মিষ্টি মেয়ে বলে ডেকেছে। অনন্যা অদচ্ছরি একগাল হাসল। তাহলে বলছো ওর সুশিক্ষা হয়েছে? তা বটে। আচ্ছা তুমি কলেজ যাও। ল কলেজে গিয়ে রঙ্গনকে অনেক খুঁজলো, কিন্তু তাকে পাওয়া গেল না। সর্বশেষ তার সন্ধান মিলে গিয়ে ক্যান্টিনের একেবারে কর্নারের টেবিলটিতে সামনে একটি বই, হাতে ধোয়া ওঠা গরম গরম কফির কাপে কফির মগ, তাতে খুব যত্ন করে ছোট ছোট চুমুক দিয়ে খাচ্ছেন তিনি। একটা করে পৃষ্ঠা উল্টাচ্ছেন খুব মনোযোগে। অনন্যা গিয়ে জলদি ওনার সামনে চেয়ারটিতে বসলো। উনি ছোট্ট ছোট্ট কুচকুচে মণিজোড়া এমনভাবে তাক করলো তাতে অনন্যা হকচকি উঠল। ওনার অনুমতি ব্যতীত বসার ধরনটা বুঝি লোকটার পছন্দই হয়নি। সে দ্রুত উঠে দাঁড়ালো, বোকার মতো মাথার চুলকে হেসে পড়ল। সরি। কফিতে চুমুক দিয়ে বইয়ের পৃষ্ঠা উল্টিয়ে বলেন তিনি। বসো। এই প্রথম তার কণ্ঠ শুনল সে। খুব আস্তেই কথা বলেন তিনি। ওর মতে মেয়েরাও এত আস্তে কথা বলে না। ধীরুজ গুরুগম্ভীর কণ্ঠ। অনন্যা চেয়ার টেনে বসল। তিনি পুনরায় রসকসীন কণ্ঠে বললেন, আজ সিট আনতে ভুলে গেছে। আমি সিট ক্লাসে রেখে এসছি। তুমি ক্লাসে এসে অপেক্ষা করো মেন ফটোকে। ছুটি শেষে দিয়ে দেবো। এখন যাও। অনন্যা হতাশ হলো। একটুস মন খারাপ নিয়ে চেয়ার ছেড়ে উঠে হেঁটে চলেই যাচ্ছিল, তখনই শুনতে পেল রঙ্গন ফুল। আচমকা ওর চরণ দুটি থেমে পড়েছে। সে পিছু ঘুরে বিস্মিতকর নজরে তাকায়। অস্ফুট গলদেশ ছেড়ে বেরিয়ে এলো। কিছু বললেন? উনি হেঁটে ওর দিকে এগিয়ে আসে। অনন্যার কেমন যেন প্রচন্ড হাসপাস লাগে। লালা রীতিমতে ঘাম দিতে শুরু করে দিয়েছে। তিনি ঠিক ওর সামনে এসে দাঁড়ায়, গভীর মণিজোড়া ওর উপর তাক করে রাখে। অনন্যা থতমত খেয়ে বসল। সাহস হলো না ওই গভীর মণিজোড়ার দিকে দৃষ্টি রাখার, দৃষ্টি নামিয়ে অন্যদিকেই নেয়। রঙ্গন ফুল বলেছে। ও নতমুখী হয়ে কথার প্রসঙ্গ কথা টানলো। কিন্তু আমি তো রঙ্গন ফুল নই, আমি অনন্যা। আমি তোমাকে রঙ্গন ফুল বলেই ডাকবো। ওনার ভরাট কণ্ঠে জোরালো অধিকার বোধ ফুটে ওঠে। মুখায়ব স্বচ্ছ নদীর জলের মতো শান্ত, গভীর মণিচোরা, অতিশয় পাকাপোক্ত শক্ত, বেশ অধিকার বোধ ফুটিয়ে তুলে কথা বলছেন তিনি। সে তর্কে গেল না, নীরবে মাথা নাড়িয়ে বলে, ঠিক আছে। বলে সে আবার হাঁটতে শুরু করতে, তখন আবারও গতিপন্থীর মধ্যে শুনতে পায়। দাঁড়াও। অনন্যা দাঁড়িয়ে পড়ে। রঙ্গন এক পা করে ওর দিকে এগিয়ে আসে। অনন্যার আবারও কেমন জানি অস্বস্তি হলো। সে মুখটা ঘুরিয়ে দ্রুত মেঝেতে নামায়। ওর নিচু বদনটা দেখে ওনার উজ্জ্বল শ্যাম মুখে কিঞ্চিত হাসি জমে। ওনার পুরুষালী হাতটা বাড়িয়ে ওর মাথার দিকে নেয়। একটি শুকনো রেঞ্জির পাতা মাথার উপর থেকে নিয়ে এসে ওর চোখের সামনে তুলে ধরে। এটা ছিল তোমার মাথার উপর, তার ভিতরে একটি ছোট বেছা পোকা ছিল। এখন যাও। অরণ্য হাঁপ ছেড়ে বাঁচলো। দ্রুত ওনার চোখের পলক ছেড়ে বেরিয়ে যায়। রঙ্গ নীরবে ওর পথচিহ্নের দিকে কিঞ্চিতক্ষণ তাকিয়ে থাকে। এরপরে নিজ গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ছুটির সময় গেটে থাকার কথা থাকলেও সে ফাজিল পার্টির মধ্যে বসে আড্ডায় দিচ্ছিল। শান্ত, তন্ময়, চিত্রার সঙ্গে তরু তাকে পরিচয় করে দিচ্ছিল। তখনই রঙ্গন ভাইয়ের সন্ধান মিলে ওদের হাসি আড্ডার মধ্যে শুনতে পেল গুরুগম্ভীর কলার প্রতিধ্বনি। রঙ্গন ফুল। সকলে একজোট হয়ে অবাক নেত্রে একসঙ্গে পিছু হলো। অমনি রঙ্গন ভাইকে চোখে পড়ল। একটু দূরে দাঁড়িয়ে থাকতে দেখে সকলে চোখে মুখে এক চমকপ্রদ অদ্ভুত ভাব। এক অবিশ্বাস্য ঘটনা। রঙ্গন ভাই তাও তাদের ফাজিল পার্টির আড্ডাখানায়। এইটা কল্পনা হলেও হতে পারে, বাট বাস্তব সত্য নয়। ফিসফিসের শান্ত তরুকে কানি কানি বলে, দোস্ত, এই জুপিটার গাইড এখানে কি করছে? একজন বিবাহিত নারীর হাত ধরতে তোমার বিন্দুমাত্র লজ্জাবোধ করছে না তন্ময়? এতটা বেহায়া নির্লজ্জ কেন তুমি? তুমি জানো তোমাকে আমি পছন্দ করি না, যথাসম্ভব অ্যাভয়েড করে চলি। তবুও ছেঁচড়ার মতো পিছু পিছু ঘুরছো, আমাকে প্রতিনিয়ত চরম পর্যায়ে মানসিক টর্চার করছো। এটাকে কি বলে জানো? চরম লেভেলের অসভ্যতামি, বেয়াদবি। নিজেকে ধীরে ধীরে ছেঁচড়ামির কোন লেভেলের পর্যায়ে নিচে নিয়ে যাচ্ছ আদৌ বুঝতে পারছো তুমি? তোমার মতো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট থেকে এতটা নির্লজ্জতামি, অনৈতিকতা আশা করিনি। নেক্সট টাইম তোমাকে আমার চোখের সামনে দেখলে পুলিশকে কমপ্লেন করব, বলবো রীতিমতন তুমি আমাকে ইপটিচিং করছো। তোমার কারণে যাতায়াত পথে
আমাকে প্রবল ভোগান্তির হেনস্থার শিকার হতে হচ্ছে। লোকে কটু চোখে দেখছে, এসব বোঝো তুমি? মেয়েটি মেলি কর্কশ গলার করা কথাগুলির বান গলা উঁচু করে ছুঁড়ে শিবান্তি একদণ্ড থামলো। দু চোখ ভরে তার জলসিক্ত বিন্দু বিন্দু নোনতা ফোঁটাগুলি অবহেলায় গাল গড়িয়ে পড়ল। সঙ্গে অক্ষি কোটরের মণিজোড়া দাবানলের উত্তপ্ততার লাভায় যেন জল জল করে জ্বলে নিবে।